আসলে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচন হবে কিনা, কেননা জুলাই সনদে তো এই বিষয়ে কিছু আলাপ আলোচনা আমরা ইতিমধ্যেই সংসদ কমিশনে হয়েছে এবং জুলাই সনদেও এই বিষয়গুলো কিছু উল্লেখ আছে। তো বিএনপি কি পুরনো পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন করতে যাচ্ছে, নাকি সংবিধান সংশোধন, যেহেতু সামনে অধিবেশন বসবে, সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচন হবে? জি, আপনাকে ধন্যবাদ। আমাদের অত্যন্ত ছাত্র জীবনের পুরাতন সহকর্মী এবং পরে সিপিবি সাধারণ সম্পাদক প্রিন্স এবং যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, তাদেরকে শুভেচ্ছা। 24-এর গণঅভ্যুত্থানের পর একটা নতুন পরিস্থিতি আসছে, কিন্তু রাষ্ট্রপতির পদত্যাগ এটা পুরাতন নিয়মেই হয়েছে। উনি ওনার শারীরিক অসুবিধার কথা বলে উনি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং নিয়ম অনুযায়ী, সংবিধানের নিয়ম অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন এটা আপনি প্রশ্ন করলেন যে এটি সংবিধান সংশোধনের পরে তারপরে রাষ্ট্রপতি নিয়োগ হবে না তাড়াতাড়ি করে রাষ্ট্রপতি নিয়োগ হবে। যদি এই তাৎক্ষণিক প্রয়োজনে আমি মনে করি যদি হয়, তাহলেও আপনার 90 দিনের সুযোগ আছে, যেটা নির্বাচন কমিশন সুযোগ ঘোষণা করবেন, তারপরে নিয়ম অনুযায়ী প্রার্থী তার মনোনয়ন সাবমিট করবেন, তারপরে এটা যদি একক প্রার্থী হয় তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হবেন, আর না হলে এটা মানে পার্লামেন্টে যাবে। মোটামুটি প্রশ্ন। তবে আমার বিবেচনায় এটা সর্বসম্মত হলে সব থেকে ভালো। রাষ্ট্রপতি তো বাংলাদেশের 1 নম্বর ব্যক্তি, রাষ্ট্রপ্রধান, আর সরকার প্রধান হিসাবে যেন তারেক রহমান। তো সেই বিবেচনায় আমার কাছে মনে হয় এই সর্বসম্মতই উচিত। এর আগেও হয়েছে, আগামী দিনগুলোতেও সম্ভবত এটা হবে। তবে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু এটা বারবারই বলা হয়েছে যে জুলাই সনদে বিএনপি শুধু মানে না, অক্ষর অক্ষরে সেটি তারা পালন করবে। তো জুলাই সনদের প্রসঙ্গ যদি পার্লামেন্টে আসে, তাহলে পরে সংবিধান সংশোধনের প্রসঙ্গ আসলে তখন নতুন প্রেক্ষাপটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রসঙ্গ সামনে থাকবে। যেহেতু এখনো সরকার বা আমার রাজনৈতিক দল, আমি ওই দলেরই একজন মানুষ, এখনো বিস্তারিত আলোচনা হয়নি। কারণ রাষ্ট্রপতি মনোনয়ন শুধু না, কোন পদ্ধতিতে কিভাবে দল এগোবে সেটা কিন্তু জাতীয় স্থায়ী কমিটিতে আলোচনা হবে। সেটি আলোচনার আগে আমার মনে হয় মন্তব্য করা ঠিক হবে না আমার জন্য। ধন্যবাদ রহিম হোসেন। আপনি তো সংসদ কমিশনে ছিলেন এবং জুলাই সনদ যে আকারেই সেটি স্বাক্ষরিত হয়েছে সেখানে আপনাদের অবদান আছে। তো জুলাই সনদের আলোকে আপনি কি মনে করেন যে সংবিধান সংশোধন হয়ে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত, নাকি বিএনপি বা সংবিধান সংশোধন না, মানে যেভাবে বিএনপি হয়তো করতে চায় শেষ পর্যন্ত একটা ভোট মেজরিটি তাদের আছে, সেভাবে করলে বদলাভ হবে জুলাই সংবিধানে? আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না, একেবারে খুব পিন পয়েন্ট বলি। প্রথম কথা, এই আলোচনাটা আমি মনে করি খুব জরুরি, আলোচনা জরুরি, কিন্তু ওইটার সাথে কোনো কাউন্টার পোজ করার কারণ নেই। কারণ সংবিধান সংশোধন করা দরকার, এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই। আমরা যারা জুলাই সনদে স্বাক্ষর করি নাই, কিন্তু ওই যে আপনি বললেন যতটুকু আলোচনা অবদান রেখেছি, আমরা কিন্তু সংশোধন তো অনেক পয়েন্টে করতে হবে। এটা আমি অনেকবার বলেছি, খালি বলি, যখন এই 72-এর সংবিধান হয়েছিল ওই 4 নভেম্বর, ওই বছরই অক্টোবরে আমরা প্রেস কনফারেন্স করে তখনও কতগুলো সংশোধনের কথা বলেছি। এটা নিয়মিত প্রক্রিয়া, এই গেলে করতে হবে। কিন্তু মনে রাখা দরকার, সংবিধান কথা বললে তো সংস্কার করা যায় না। যেমন কথা বোঝার জন্য বলে একটা কমিটি করেছে দেখলাম, সেই কমিটি, হ্যাঁ ভালো খবর, সেই কমিটি অনেকগুলো পয়েন্ট আছে, তো তাদের দেখতে হবে, আলোচনা করতে হবে, দলে আলোচনা করতে হবে, জনগণের মত কি, আইনগত পজিশনগুলো কি, এইগুলো দেখতে এটা অনেক সময় লাগবে এবং সেই সময় দেওয়াটাই খুবই কারেক্ট, যৌক্তিক, মোটেই ভুল না। সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনের সাথে এইটা কোনোভাবেই কাউন্টার পোজ করার দরকার নাই। বরঞ্চ আমার ধারণা যত সময় বলতে যে সময় আছে, কারণ এমনি তো সংসদ ইতিমধ্যেই যেটা দেখলাম ওনারা যেটা বলেছেন, আমরাও তাতে দ্বিমত করি না, যে এমন জরুরি ঘটনা ঘটে নাই যে বিশেষ অধিবেশন ডেকেই রাষ্ট্রপতি করতে হবে। নর্মাল যে সময় আছে তাতে অনেক সময় থাকে। এটা একটা গেল। প্রসঙ্গক্রমে এবার একটু বলে রাখি, যদি আমাকে বলেন যে বিএনপি যারাই আছে রাষ্ট্রপতি তারাই তো নির্বাচন করবেন, এটা তো খুবই স্বাভাবিক। এখন ধরেন যে ঐক্যমত্যের আলোচনা হয়েছিল, আপনি কথা তুললেন বলে আমি একটু কি বলবো, উৎসাহিত হয়ে জানানোর জন্য বলি, যারা উৎসাহী তাদের জন্য, যে আলোচনার সময় প্রধানত রাষ্ট্রপতির একটা আলোচনায় কম বেশি সবাই একমত, যেভাবে এখন আছে ক্ষমতার কিছুটা ভারসাম্য করা যায় কিনা। আমি ওরালি বলছি, কিন্তু মনে রাখতে হবে ক্ষমতার ভারসাম্য যখন আমি বলবো, এটা তো রাষ্ট্রপতি শাসিত পদ্ধতি না, এটা তো পার্লামেন্টের পদ্ধতি। তাহলে পার্লামেন্ট পদ্ধতি প্রধান হবে, সেক্ষেত্রে কিছু ক্ষমতা রাষ্ট্রপতি বাড়ানো যায় কিনা বিবেচনা কিন্তু সেইটুকু করতে হবে। আবার চিন্তাটা করতে হবে এটা যেন কি বলে দুই পদ্ধতি না হয়, দুইজনই ক্ষমতাধর, তাহলে তো এটা চলবেও না, উচিত হবে না, যেহেতু সংসদীয় পদ্ধতি। সেই বিবেচনায় ঐক্যমত্যের আলোচনায় 4টা বিষয় এসেছিল যে রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা করতে পারি কিনা, বোঝার জন্য বলি। একটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি ছিল, একটা ছিল হচ্ছে রাষ্ট্রপতির দায়িত্ব কর্তব্য, একটা ছিল রাষ্ট্রপতির অভিশংসন যে প্রক্রিয়া সেটাই, আর একটা ছিল ক্ষমা প্রার্থনা, রাষ্ট্রপতি ক্ষমতা। এই 4টা পয়েন্ট, সময় থাকলে আমি তো আরো পরে বলবো। এই 4টা পয়েন্টের ক্ষেত্রে মনে রেখেন আমরা তো সবাই একমত হয়নি, আমি সবাই বলতে বিএনপি সহ সবাই বলছি, আমি আমার দল বলছি না। তাহলে যখন একমত হয়নি,
আপনি এখন যে সংবিধান সংশোধনের কথা বলছেন, বিএনপির কাছে কতটুকু আমি প্রত্যাশা করবো? যারা জুলাই সনদ বলে আমি তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপি যতটুকুতে একমত হয়েছিল তার চেয়ে বেশি তো আমি প্রত্যাশা করবো না। কিন্তু যতটুকু একমত হয়েছিল ততটুকু তো সেটা বিএনপির দায়িত্ব। Of course, এখন তো আমি আসি। এতটুকু তো হয়েছিল যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ না, সেটা আসি। দুই কক্ষের মানে গোপন ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। ঠিক আছে, ওটার উত্তর আমি দিচ্ছি। ওটার থেকে আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, যে পয়েন্টে সবাই একমত হয়েছিল যে ক্ষমা প্রদর্শন যখন করে কাউকে, ওই জায়গাটা আমরা কি করবো, প্রধানত ওইটাই ঐক্যমত ছিল। অন্য পয়েন্ট যেমন ধরুন আমরা তো ভাই ওই পয়েন্টে তো একমতই না, বাংলাদেশে এখন উচ্চকক্ষ করার প্রয়োজন মনে করছে না, এবং উচ্চকক্ষ কিন্তু যদি এরা করে, ওটা বিএনপির বক্তব্য আছে, এটা অনেক সময় লাগবে, এত সহজ না। এবং উচ্চকক্ষের ব্যাপারেও কিন্তু সবাই একমত ছিল না। যারা উচ্চকক্ষ চায় কিভাবে এটা হবে সে ব্যাপারে কিন্তু নানা মত ছিল। সুতরাং জিনিসটা আমি বলছি তো সহজ না। সহজ না। এবার আমার এই পয়েন্টের শেষ বক্তব্য, তাহলে এই যে চারটা বিষয় ছিল তার মধ্যে আমি বিএনপির কাছে ওইটুক প্রত্যাশা করার ন্যায্য হবে। কারণ আমি যেটা চেয়েছিলাম আমি তো সেটা এই সময় আশা করতে পারি না। আমি হয়তো সেটা যে লড়াই করতে পারি, অন্যরা লড়াই করতে পারে। লড়াই মিনস আমি বলছি জনমত সংগ্রহের লড়াই মিনস আমি এটা মিন করতে চাই জনসমর্থন। বিএনপি যে পয়েন্টে একমত হয়েছিল আমার বিবেচনায় রাষ্ট্রপতি নির্বাচনের সময় ওইটুক তারা মনে রাখতে পারে। ক্লিয়ার করতে পারলাম কিনা? মানে ধরেন XYZ কে ওনারা করবেন, তো ওনারা এখন যে পদ আছে ওইটুকি, ওইটার ভিত্তিতেই যাকে রাষ্ট্রপতি উনি, নাকি ওনারা যদি সংবিধান আরো যখনই করুক সেই সংশোধনের পরে তার যে দায়িত্ব ক্ষমতা একটু যদি বাড়ে, আমি যদি শব্দটা ইউজ করলাম, কারণ কি হবে তো জানি না, কেন তো সংবিধান খালি ওই এক পয়েন্ট, অনেক সংশোধনের সাথে জড়িত, এবং তারপরে এটাকে মতামত নেওয়ার ব্যাপার আছে। এমনকি পয়েন্ট এরকম আছে, ধরেন কোনো পয়েন্টে সংশোধনের ব্যাপারে যদি রাষ্ট্রপতির কাছে যখন যাবে, তখন তিনি যদি মনে করেন এটা গণভোটে দেবেন, গণভোটের বিধান কিন্তু ফিরে আসছে, তখন কিন্তু আবার গণভোট করতে হবে। তার মানে জিনিসটা এটা মুখে বলে দিলাম, বা কেউ আজকে রাজপথে বক্তৃতা করলাম কালকে এটা করো, ওইটা হয় না কোনোদিনও। সংবিধানের মতো জিনিস এত সহজ না। তা আমার প্রত্যাশা এইটুকুই থাকবে যে দ্রুততর সময় বলতে যে সময় আছে তারা এটা ইলেক্ট করুক, এবং আমি নিশ্চয়ই এটা আশা করব যে তারা সংবিধান সংশোধনের মধ্যে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য যতটুকু তারা করতে চাই, আমি বলছি সেটা বিবেচনা করে তারা নিশ্চয়ই, আমার ধারণা, ওই ধরনের ব্যক্তিকে রাষ্ট্রপতি তারা এটা মানে কি বলবো যে নির্বাচিত করবেন। আর আমাকে যদি বলেন আমরা হয়তো দলীয় মতামত না চাইলে তো দেবো না, আমার ব্যক্তিগত মত আগেও বলেছি, এই জন্য বলে দিতে পারি। আমার ব্যক্তিগত মত হচ্ছে, অনেক অভিজ্ঞতা তো হলো, আমরা যে যত কথা বলি না কেন এখন পর্যন্ত অনেক আমরা স্ট্যান্ডার্ড জায়গায় যেতে পারিনি। আমি ন্যূনতম চাইবো, হ্যাঁ বিএনপি তার দলীয় লোককেই হয়তো করবে, মানে কিন্তু দল ছেড়ে আসবেন, একটা সম্মানিত লোককে করা উচিত। ন্যূনতম তিনি মুক্তিযুদ্ধের পক্ষে যার অবস্থান, তিনি ব্যক্তি হিসাবে একটা অসাম্প্রদায়িক মানুষ, এবং যিনি একটা রাষ্ট্রের অভিভাবক বলতে বাংলাদেশ নামক রাষ্ট্র। আচ্ছা, এইরকম অভিভাবকত্ব করার মতো এটা অনেক লোকই আছে, নাই তা না, সেরকম এই প্রশ্ন বললেন যে যেহেতু আলোচনা হচ্ছে এখনই প্রশ্নটা তুলে রাখছি, সেটা হচ্ছে সাবেক রাষ্ট্রপতির একটা সমালোচনা আছে যে যখন জুলাই গণঅভ্যুত্থানে পাখির মতো গুলি করে মানুষ মারা ছিল তখন তিনি ছিলেন নিশ্চুপ। এখন পার্লামেন্টের মানে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতির ক্ষমতা তো এখন যে অবস্থা খুবই সীমিত, তো বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন করবে, এমন রাষ্ট্রপতি কি আমরা, এই যে কারণে উনি সমালোচিত, ভবিষ্যতে আমরা যাতে রাষ্ট্রপতি হিসেবে পাবো, এই ধরনের যখন নৈতিক সমর্থন বা নৈতিক ইস্যুতে কথা বলার প্রয়োজন পড়বে রাষ্ট্রপতির, সেরকম রাষ্ট্রপতি আমি একেবারে সম্ভব? 30 সেকেন্ডে একটা মন্তব্য করি। আপনি যেহেতু একটা বিশেষ ঘটনা বললেন যে দেশে একটা বিরাট ঘটনা ঘটতেছে, রাজনৈতিক সংকট, আমি কিন্তু ওই যে হত্যাকাণ্ডের সাথে এটার সাথে রাজনৈতিক সংকটটা মিন করি। নিশ্চয়ই দুদু ভাই কি বলবেন, উনি আমি বিশ্বাস করি, মানে পয়েন্টে বলছি। তাহলে সেই জায়গায় এমন অবশ্যই রাষ্ট্রের প্রধান থাকা উচিত, তিনি তখন এক্ষেত্রে হস্তক্ষেপ অন্ততপক্ষে করবেন। আমি অন্ততপক্ষে শব্দটা ইউজ করেছি, কারণ সংবিধান যদি বেশি দায়িত্ব না নেই কিছু নাই, কিন্তু তিনি তো বলতে পারেন যে আর এটা বেরো না, রাজনৈতিকভাবে সংকটের দিকে আগাও। ন্যূনতম আমার এটা ব্যক্তিগত প্রত্যাশা থাকবে যে ন্যূনতম ওই রকম একটা গার্ড সালা, এবং আমরা যে কিছুটা রাষ্ট্রপতি, আমি তো আগেই বললাম যে সব দলে কিন্তু কম বেশি আমরা একমত হয়েছি যে অন্ততপক্ষে কোনটা না হলেও যে কিছুটা ক্ষমতার ভারসাম্য থাকবে। উনি শুধু কবর জিয়ারতের মতো কথা বলবেন না, তাও কবর জিয়ারত করতে হলেও কিন্তু অনুমতি নিতে হবে, না হলে তার তো থাকবে না। সেটা আমরা প্রত্যাশা করবো, সেটা থাকাটাই ন্যায্য বলে মনে হয় আমার কাছে। ধন্যবাদ রুইনসন প্রিন্স। রুইনসন ভাই, যেটি প্রিন্স ভাই উত্তোলন করলেন যে প্রশ্নটি, এবং এটা নিয়ে আগে আলোচনা হয়েছে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য কতটুকু হওয়া উচিত, বা রাষ্ট্রপতিকে আরেকটু ক্ষমতায়িত করা। বিএনপি তো সেটা তার 31 দফাতে মানে সেই সময় কিছু কিছু জায়গায় বিএনপি নোটিফিকেশন দিয়েছে যে 6টি ইস্যুতে নিয়োগের কথা এসছে, 5 এবং 6 নম্বর বিশেষ করে মানে সমর্থন করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বা রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করা। আমাদের 31 দফা তো আছেই, সেখানেও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেখানে আমাদের মন্তব্য ওখানে আছে। রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনা আছে, এখন তো পুরোপুরি দায়িত্ব নিয়ে করতে হবে। এটা তো ছিল আমি যেটা আমি বলি যে দলের একটা সিদ্ধান্ত, সরকারের একটা সিদ্ধান্ত, দলীয় নেতৃবৃন্দের তার আলোকে কথা বলা, কিন্তু দলীয় আলোকের বাইরেও তো মানুষের ব্যক্তিগত চিন্তা থাকতে পারে। যদি রাজনৈতিক বিষয় বলি, যেমন আমার দেশটিতে এখন কোন পদ্ধতির সরকার, সংসদীয় পদ্ধতি, আর রাষ্ট্রপতি শাসিত সরকার হলে পরে তখন সংসদ রাষ্ট্রপতির কার্যালয়ের দিকে তাকিয়ে থাকে, তখন ভিন্ন একটা আঙ্গিক থাকে, ভিন্ন একটা অবস্থা থাকে। এখন কিন্তু রাষ্ট্রপতি যে অবস্থা আছে, খুব সহজে আমরা বলি যে কবর জিয়ারত ছাড়া আর ফুলের মালা দেওয়া ছাড়া তার কোনো কাজ নেই। বিষয়টা তেমন না, কিন্তু সাংবিধানিক কতটা ক্ষমতা আছে আর নেই, ব্যক্তিত্ব অনেক সময়, কনভেনশন, রীতি, অনেক কিছু, আমাদের নিজেদের একটা কালচার আছে না, যে সংবিধানে ওই বাসায় রাষ্ট্রপতি যাওয়ার কোনো সুযোগ নাই। তো সংবিধানের বাইরেও তো তিনি একজন মানুষ না। এইগুলো আমার কাছে মনে হয়েছে যে আমরা যে বিতর্কগুলো করছি সেটা আইনগত বিষয়ের উপর কথা বলছি। এখন যদি আমরা এই যে অবস্থায় রাষ্ট্রপতি এখন আমরা আনছি, সেটা থেকে কি করে তাকে আমি আরেকটু ক্ষমতাবান করার, কিন্তু
সংসদের পদ্ধতিতে রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রীর মানে একই জায়গার অবস্থান হয়ে যায়, তো টাসেল হওয়া, বিতর্ক হওয়া, পারস্পরিক অতটা ক্ষমতায়িত করার কথা তো নিশ্চয়ই কেউ বলছে না, যেখানে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হতে পারে। অতটুকু ব্যাপার না। আমার কাছে মনে হয়েছে রাষ্ট্রপতি যে কাজটা, না রাষ্ট্রপতির সংসদের ব্যবস্থায় এখন যে জিনিসটা আছে, এটাও তো কোনো না কোনো সরকার এটা করছে না, এটা নিজে থেকে তো হয় নাই। এখন সেটি যখন আলোচনায় আসছে পার্লামেন্টে গিয়ে, তাকে আরো বেশি কিভাবে মানে ব্যবহার করা যায়, মানে সেই প্রশ্নটা সামনে এসছে। আমার কাছে মনে হয় যে এটা বিএনপি মানে যে অবস্থা আছে সেটা চায় না, এর দিকে আর একটু যুক্তিসঙ্গত যুক্তি পর্যায়ে যায়, যেমন 21 দফায় কিন্তু ভারসাম্যের কথা বলা আছে। সেই জন্য আমার কাছে মনে হয় না যে আগামী দিনগুলোতে যে অবস্থা আছে সেই অবস্থায় চলতে থাকবে। সম্পূর্ণ ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন করলে এই এখন যে ক্ষমতা বা এখন যে বিধিবিধান আছে এর ভিতর থেকে অনেক কিছু করা সম্ভব, যদি আমি ভুল না বুঝে থাকি, তাই কি? সেক্ষেত্রে বিএনপি দুজন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং ইয়াজউদ্দিন আহমেদ, তাদের নিয়োগ নিয়ে সমালোচনা আছে, আলোচনা বা কেউ হয়তো সমালোচনা করবে, কিছু সমালোচনা আছে। আমরা যদি পূর্বের রাষ্ট্রপতি দেখি, সামনে যে রাষ্ট্রপতি নির্বাচন করতে যাচ্ছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই সেটা অতীতের আলোচনা দেখলে মানুষ কি আশাবাদী, এখন সামনে যেহেতু বিএনপি রাষ্ট্রপতি নির্বাচন করবে, মানুষের হতাশার জায়গা আছে, আশাবাদী যে হতে চায় আশাবাদী হতে পারে। অতীত যদি আমরা দেখি, মানে মানুষকে আপনি কি বার্তা দিবেন যে বিএনপির কাছ থেকে? কারণ আমরা আপনার 2 টার্মে 2 জন রাষ্ট্রপতি আপনার নির্বাচন করেছেন, তাদের দেখেছি, সেই হিসেবে সামনে কেমন হবে? রাজনৈতিক বলয়ের মধ্যে থেকে আসলে কি ধরনের পরিস্থিতিতে কোন ধরনের ভূমিকা, এটা কিন্তু মিস্টার রহমান বিশ্বাস মানে সিদ্ধান্তের মধ্যে থেকে আমরা দেখছি। উনি একেবারে আকণ্ঠ রাজনীতিবিদ ছিলেন একজন, সেই জায়গা থেকে রাষ্ট্রপতি, স্পিকার, রাষ্ট্রপতি। তার রাজনীতি বিশ্বাস থেকে নিয়ে অনেকে বিতর্ক করে, অতীতের রাজনীতি বিশ্বাস, কিন্তু বিএনপির রাজনীতিতে এই বিতর্কটা ছিল না। কিন্তু তিনি এই ঠিক সময় ঠিক ভূমিকাটা রাখছিলেন বলে অনেকে মনে করেন। একটি সামরিক কর্তৃত্বকে তিনি অস্বীকার করছিলেন এবং ভেঙে দিয়েছিলেন। কিন্তু ডক্টর ইয়াজউদ্দিন সাহেব, আমরা এসএম আমাদের ছাত্র, উনি ওখানে প্রবোস্ট ছিলেন। আমরা সেই সময় আমরা কি ধরনের মানে ভদ্রলোক, ভালো জ্ঞানী লোক এবং প্রফেসর, তিনি রাজনীতিবিদ ছিলেন না, যে কারণে কঠিন মুহূর্তে বিএনপি তাকে রাষ্ট্রপতি নিয়ে আসছেন একটা অবস্থার প্রেক্ষিতে, কিন্তু সেই দায়িত্বগুলো তিনি পালন করতে পারেন নাই। এটা মানে জনশ্রুতি আছে, এটা নিয়ে আলোচনা আছে। তো আমার কাছে মনে হয়েছে প্রথম 1 নম্বর হতে হবে রাজনীতিবিদ থেকে যদি আনা যায়, অনেকেই আছেন বাংলাদেশের রাজনীতিতে, যেটা প্রিন্স সাহেব এখানে উল্লেখ করছেন, যে তার একটি রাজনীতি বিশ্বাস থাকতে হবে, সেটা আমাদের দেশপ্রেমিক রাজনীতির। আমাদের এখন যিনি আছেন প্রখ্যাত, উনি রাজনীতিবিদ, উনি মুক্তিযোদ্ধা, উনি ক্রীড়াবিদ, তার অতীত আছে একটা। তো সেই কারণে কিন্তু দেখবেন খুব লেখকও বটে, রাজনীতি নিয়ে অন্যান্য বিষয় নিয়ে তার বেশ কিছু লেখালেখিও আছে। তো আমরা যদি এই সবগুলো বিষয়গুলো মাথায় রেখে আগামীতে চিন্তা করি, নিশ্চয়ই চিন্তা হচ্ছে, চলছে, বিভিন্ন মহল, বিভিন্ন মানুষ একসঙ্গে কথা বলছে, আর দলীয়ভাবে স্থায়ী কমিটি বসবে, সেখানে তো অনেক আলোচনার সুযোগ আছে। অতীত থেকে তো শিক্ষা নিবে, হ্যাঁ, অতীত তো বটে। এবং বিএনপির মধ্য থেকে যে রাষ্ট্রপতি যে কয়জন আসছেন, ধরেন সেই জায়গায় মানে আমাদের চাহিদা পূরণ হয়েছে, এমন আছে, আবার হতাশার কিছু জায়গা আছে। এইসব জিনিসগুলো যদি সামনে আসে, তাহলে আমার মনে হয় যোগ্য মানুষটাই সামনে আসবে, এটা ধরা যায়। ধন্যবাদ সঞ্জয় দুদু। আমাদের বিরতিতে যেতে হবে, বিরতিতে যাওয়ার প্রশ্নটি রেখে যায় যে আমাদের তো অরাজনৈতিক রাষ্ট্রপতি আমরা পেয়েছি, যেহেতু মানে দুধ ভাই বলছিলেন তাদের দলীয় আদর্শের ভিতর থেকেই তারা একসময় আব্দুর রহমান বিশ্বাসকে দিয়েছেন, যিনি পুরোপুরি রাজনীতিবিদ, আবার অরাজনৈতিক ব্যক্তিত্ব আছেন। আবার শাহাবুদ্দিন আহমেদকে আমরা দেখেছি অরাজনৈতিক ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেন। আবার এই কথা হয়েছে যে রাজনীতিবিদরা অনেক বেশি চাপ সামলাতে পারেন। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক এবং অরাজনৈতিক 2 অঙ্গন থেকে আমরা রাষ্ট্রপতি দেখেছি, ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আসলে বিএনপি বিবেচনা করে? কারণ এমন অনেক নামও আসছেন যিনি অরাজনৈতিক ব্যক্তির নামও আসছে, যদিও এগুলো সবই আলোচনা। তো আপনার কি মনে হয় যে রাজনৈতিক দায়িত্বই বেশি মানে যৌক্তিক হবে রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য? এবং পাশাপাশি একটু উল্লেখ করতে চাই যে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকেও কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করে মানে রাষ্ট্রপতি করেছিল, আমরা দেখেছি তার কাছ থেকে এই লঘু হাস্যরস এবং হালকা কিছু কথাবার্তা ছাড়া তেমন কিছু আমরা ওইভাবে ভূমিকা দেখিনি। যখন দিনের ভোট রাতে হয়েছে তখন আমরা ভূমিকা পাইনি। তো আপনি কি মনে করেন আসলে? আচ্ছা, এটা আমি এখন যেটা বলবো এটা একান্ত আমার ব্যক্তিগত মত, কারণ এটা দলীয় মত হিসেবে ধরা ঠিক হবে না, কারণ দল আমরা যেহেতু আলোচনা করি না, এবং এটা মতামত না চাইলে আমরা এর মধ্যে ঢুকবো না দলগতভাবে, সেটা বলি। এবার আমি আসি যে ঠিক যে সময় কথা বলছি এই প্রেক্ষাপট বিবেচনা করা দরকার। এটা তো সবাই আমরা জানি, একটা স্থান কাল পাত্র, এটা একটা সাধারণ কথা। এই একটা এবার খেয়াল রাখেন যে আমাদের দেশের উপরে নানাভাবে ভূ রাজনৈতিক এবং নানা কারণ অনেকদিন ধরে শেখ মুজিবুর সময় থেকে একটা বিরাজনীতিকরণের ধারা চালু করতে চায়, এবং অনেক সময় এমন এমন মানুষকে নিয়ে আসতে চায় সে যাতে রাজনীতির বাইরে অন্য ক্রীড়ানকের ভূমিকা পালন করে, সেরকম একটা পর্যায়ে কিন্তু আমাদের দেশ একটা অবস্থান করছে। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে এখন যে জায়গায় আমরা আছি তাতে কিন্তু আমাদের সংসদের ভেতরে এবং বাইরেও অনেক এমন অপশক্তি আছে যারা কিন্তু যে কোনো সময় আমাদেরকে অভ্যন্তরীণ সংকটে ফেলতে পারে, দেশি বিদেশি কুচক্রীদেরকে সাথে নিয়ে। সেই রকম একটা পরিস্থিতিতে আমার ব্যক্তিগত বিবেচনা হচ্ছে অবশ্যই রাজনৈতিক সচেতন মানুষকে নির্বাচিত করা দরকার বলে আমি মনে করি। আর এটা তো আমরা জানি যিনি এটা হবেন, কারণ যাকে করলেন তিনি ওই দল করলে উনি তার দায়িত্ব তো ছেড়ে আসে করবেন। এই জন্য আমার ব্যক্তিগত মত এই ধরনের মানুষকে এখনো করা দরকার। তাহলে হবে কি, কারণ এইটা সংসদীয় সরকার তিনি বুঝবেন
তাহলে ইচ্ছা করলো উনি ওইখানে মেলা হস্তক্ষেপ করার ব্যাপার নেই, যতটুকু দায়িত্ব সেটুকু আবার রাষ্ট্রের অভিভাবক হিসাবে, একজন রাজনৈতিক সচেতন মানুষ হিসাবে। এবং দুদু ভাই শব্দটা বলেছেন দেশপ্রেমিক, আমি বলেছি দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধ এবং একটা অসাম্প্রদায়িক মানুষকে ধারণ করতে পারে, যার একটা দীর্ঘ ঐতিহ্য আছে। এইরকম একটা দৃঢ় চেতনা সম্পন্ন মানুষকেই করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অবশ্যই এটা রাজনৈতিক অরাজনৈতিক যে আলোচনাগুলো এখন আসছে, এইটা আপনি খেয়াল করবেন। আমি জানি না, কিন্তু প্রসঙ্গগুলো আমি কারোর কি বলবো, এখানে কোনো ব্যক্তি নিয়ে আমার কোনো কোশ্চেন নাই, কোনো ব্যক্তি সব সম্পর্কে আমরা জানি না, কিন্তু এই আলোচনা মাঠে কেন, এটাই তো আমার কাছে একটা প্রশ্ন। এটাকে অনেকে প্রভোগ করছে, কারণ এটা খেয়াল করেন এখন কিন্তু অনেক সময় জনতুষ্টিবাদের সময়টা অনেক বেশি একটা প্রচার মিডিয়াতে একটা এনে কেউ কিন্তু প্রভোগ করে অন্য জায়গায় নিতে চাই। তা আমি আশা করবো এখন যারা ক্ষমতাসীন আছেন তারা কিন্তু এটা নিজেরাই বোঝে যে দীর্ঘ লড়াই করতে হয়েছে এবং একটা কর্তৃত্ববাদী স্বৈরাচারের সময় একটা বিপদগ্রস্ত আমরা সবাই মিলেছিলাম, তারপরে অন্তর্বর্তীকালীন সময় আরো বিপদের মধ্যে ছিলাম। সেইখানে কিন্তু আমরা ন্যূনতম গণতন্ত্রের মধ্যে হাঁটার কাজটা করতেছি। এই সময় একেবারে মানে কোনো ওই ধরনের কি বলে একেবারে তথাকথিত নন পলিটিক্যাল ব্যক্তির নাম দিয়ে অন্যদের করাটা আমি ব্যক্তিগতভাবে আমার মত যে এটা যথাযথ মোটেই হবে না। ধন্যবাদ। জনাব সালাম দুদু, আমরা প্রত্যেকটি নির্বাচিত সরকারের শেষ সময়, মানে যখন ক্ষমতা হস্তান্তর হবে বা নির্বাচন যখন আসে, তখন আমরা দেখি সবসময় একটা টার্মোয়েল তৈরি হয়েছে এবং সেই সময় রাষ্ট্রপতির একটা ভূমিকা থেকে যায়, বা ওই সময় রাষ্ট্রপতির দায়িত্বটা অনেক সংবেদনশীল হয়ে যায়। সেই বিবেচনায় এবারও তো মানে পরবর্তী নির্বাচন আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। তো সেই সময় রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে এখনই আলোচনা হচ্ছে, যেন আমরা এই যে ধারাবাহিকতা, নির্বাচিত সরকার যাবে অন্তর্বর্তী মানে তত্ত্বাবধায়ক সরকার আবার নির্বাচিত সরকার যেন দায়িত্ব নিতে পারে, সেরকম বলিষ্ঠ ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচন যেন করা হয়, সেই বিষয়গুলো নিশ্চয়ই বিএনপি বিবেচনা করছে। অতীতে আমাদের সামনে অনেকগুলো দৃষ্টান্ত আছে, মানে কেয়ারটেকার আন্দোলনের আগে কেয়ারটেকার আন্দোলন, কেয়ারটেকার সরকার, তারপরে পরিস্থিতি, এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে এই 55 বছরের ভিতরে মানে এই বিষয়গুলো আমাদের কিন্তু কম বেশি সবাই আমরা জানি। বিএনপি এখন আওয়ামী লীগ নাই দৃশ্যে পটে, কিন্তু অন্য যারা আছেন তারা যেমন এরশাদের সামরিক স্বৈরতন্ত্র হাত থেকে বাঁচার জন্য কিন্তু একটা দীর্ঘ আন্দোলন সংগ্রাম আমরা করেছি 9 বছরের। ঠিক তেমনি এই শেখ হাসিনার হাত থেকে বাঁচার জন্য আমরা আরো বেশি প্রায় 18 বছরের একটা লড়াই সংগ্রাম আছে।